ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। দেশজুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা, তখন দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ, নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোনো কৌশল, এটি জানাচ্ছেন সহকর্মী এস.আই. রাজ। সংবিধান রক্ষার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের মানুষের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আবারও আওয়ামী লীগ নির্বাচনে ফিরছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে প্রায় 4.5 মাস পর এ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাকর্মীরা। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনের মাঠে আনতে বিএনপি যেন সবার আগে উঠে পড়ে লেগেছে, যেটি অবাক করেছে দেশের মানুষকে। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স আওয়ামী লীগের যারা দোষ করেছে, আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কি ধরনের? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগের কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করবেন? যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ। এখন আপনি সেটা করতেছেন। আপনি কি ফলো করবেন জামাতকে, শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত। আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি বিএনপি এবং অন্যান্য দলের এমন সুশীল আচরণের জন্য অনেকেই বিরূপ মন্তব্য করছেন তাদের নিয়ে। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, দীর্ঘ 15 বছরের স্বৈরা শাসনের তাদের উপরেই করা এই নির্যাতন এত অল্প সময়ে কিভাবে বলতে পারে বিএনপি, এবং কেনই বা আওয়ামী লীগের নির্বাচনে আসার জন্য বিএনপির এত দরদ উতলিয়ে পড়ছে। দিন নির্বাচনের আগের রাতে পকেটে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায়, তাহলে ওই রাষ্ট্রের ভালো কিছু আশা করা যায় না। আমি যদি এখনো টাকার বিনিময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে আমার এমপি, মন্ত্রী, সরকার তেমনই হবে যে এসে আমাকে বিভিন্নভাবে শোষণ করবে। সেই জায়গায় ব্যক্তি পর্যায় থেকে আমাদের ভালো হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে পুরো বাংলাদেশে সুবিধা প্রাপ্ত যদি একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কথা বলি, তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সন্তানরা যেভাবে বড় হয়, যে আবাসন সুবিধা, পড়ালেখার পরিবেশ, ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারা বড় হয়, দেশের 5% স্টুডেন্ট ততটুকু সুযোগ সুবিধা পায় না। কিন্তু আজকে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, তারা আবার ঠিকই তাদের ওই পোষ্য কোটা চায়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের প্রথম শ্রেণীর একজন নাগরিক হিসেবে, তার সন্তান এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যখন তার সন্তানকে এভাবে তৈরি করতে পারে না, কিংবা এই সাহসটুকু করে না যে আমার একজন রিক্সা চালক, মাঠে কাজ করা ভাই, তাঁতি, মজুর, কৃষক, শ্রমিকের ছেলের সাথে সে প্রতিযোগিতা করবে, তাহলে আমার জায়গা থেকে আমার মনে হয় ওই সন্তানের ওই পোষ্য কোটা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াই উচিত না। আপনি যদি ওই মেধাভিত্তিক সমাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো আপনার সন্তানকে গড়ে না তুলতে পারেন, এবং আপনার সন্তানের জন্য এই অবৈধ এরকম একটি বৈষম্যমূলক সুবিধা নেওয়ার প্রত্যাশায় হা করে তাকিয়ে থাকেন, তাহলে আপনি একজন অফিসার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, কিন্তু আপনার মেরুদণ্ডটি সোজা হয়নি, কিন্তু আপনার ব্যক্তিত্বটি গড়ে ওঠেনি, আপনার মানসিকতা ঠিক হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এরকম স্পষ্ট করে বলি, যখন এরকম বেটার পার্সপেক্টিভ আসবে, আমরা দেশের, এলাকার কিংবা সৈয়দপুরে উন্নতির এগিয়ে যাওয়ার চিন্তা করব। ব্যক্তিগত জায়গা থেকে আমাদের ভালো হইতে হবে। আমরা একটা সরকারি মেডিকেল কলেজে যাব, আমার সামনে 10 জন, গেটে যে দাঁড়িয়ে আছে তাকে 200 টাকা দিয়ে আমি 2 নম্বর সিরিয়ালে চলে গেলাম।
এদিকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে আবার পুনরায় ক্ষমতায় আসে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকল ছাত্র এবং স্টুডেন্টদের জীবনের উপর আসতে পারে এক ভয়াবহ নির্যাতনের ছায়া। এই নির্যাতনের ব্যাপারে দুশ্চিন্তা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক মেয়ের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্টলি ব্যাপক ভাইরাল হয়েছে। আসুন দেখে নেই সেই বক্তব্যটি। আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতায় আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। দুইটাও দলই বলতে গেলে প্রধান এখন, জামায়াত আর হচ্ছে বিএনপি। সো এখন দুজনেই একটু বিতর্কিত কথা বলতেছে যে আওয়ামী লীগকে ওরা চাইলে ইলেকশন করতে পারবে, ওদেরকে বাধা দেওয়ার আমাদের কোনো রাইট নেই। সো এখন এটার পক্ষে আমি পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হচ্ছে, যদি আওয়ামী লীগকে এখন আমরা ইলেকশন করতে দেই তাইলে কি হবে, সবার একটা দলকে কেন্দ্র করেই তখন আমাদের ভোট দেওয়া লাগবে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে। তো এটাতে কিন্তু সুবিধাও হচ্ছে একদিক দিয়ে, আবার নেগেটিভ সাইড হচ্ছে যে আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতায় আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। প্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপি জামায়াতের যে রিসেন্টলি বক্তব্য, সবকিছু দেখে এটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ খুব শীঘ্রই আবার নির্বাচনের ময়দানে আসতে চলেছে। এখন কথা হচ্ছে, যদি আওয়ামী লীগ নির্বাচনের ময়দানে নামে এবং যদি নির্বাচিত হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি ঘটবে বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে, এই সকল কিছু নিয়ে রুমিন ফারহানা এবং অন্যান্য বিভিন্ন দলের নেতাকর্মীদের মন্তব্য আসুন দেখে নিই। 2008 থেকে শুরু করে 2024, 3টা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে এবং চলেছে 24 পর্যন্ত। সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন, আপনি দেখবেন ঠিক 54 বছর। আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা, সেটাও কিন্তু 71 থেকে 24। দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভ, রাগ, তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে। আমরা দেখলাম বাশার আল আসাদ যে বাসায় থাকতেন, তার যে ভবনটা, সেখানে খুব ইন্টারেস্টিং আমার চোখে পড়ছে, বেবি আমি নিজে পালি বলে রাজহাঁস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে। এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে, মানুষ রাজহাঁস, ছাগল, মুরগি, ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে। এগুলো আসলে কিন্তু নেওয়া মানে যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয়, তার উপরে যে রাগ, তাকে না পেয়ে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা, তার ব্যবহৃত আসবাবপত্রকে টানাটানি করা, নিয়ে যাওয়া। ঠিক একই রকম ভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আপনারা জেনেছেন, অতীত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। শেখ হাসিনা সরকার ভারতে পলায়ন করার পরে এবং গোটা দলের এ টু জেড নেতারা পলায়ন করার পরে, চলে যাওয়ার পরে, দেশে বিদেশে ভারতে চলে যাওয়ার পরে বিজেপি সরকারটা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি এখানে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে, আমি প্রথম যে কথাটা বলতে চাই, ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, আমরা একটা বৃহৎ দেশ ইন টার্মস অফ পপুলেশন, জনসংখ্যার দিক থেকে আমরা একটা বড় দেশেই বটে। প্রিয় দর্শক, এই তো ছিল আজকের আয়োজন। পুরো ভিডিও দেখে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি নির্বাচনের পক্ষে থাকেন এবং আওয়ামী লীগের পক্ষে থাকেন অথবা যে কোনো দলেরই থাকেন না কেন, আপনার মন্তব্য জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।